রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল ৯টায় বিরতিহীন সংবাদে, সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। করোনাকালে বেসরকারি হাসপাতালে হচ্ছেটা কি? রাজধানীতে প্রশান্তি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডে না রেখেও রোগীকে আইসিইউর বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি বিল আদায়ের জন্য ১২ ঘন্টা লাশ জিম্মি করার ঘটনাও ঘটেছে এই হাসপাতালে। এমনকি বিল না দিলে র্যাবকে ধরিয়ে দেওয়া ও লাশ আঞ্জুমান মফিদুলে দান করারও হুমকি দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীকে চিকিৎসা দিলেও রোগীর কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরে। এমনকি করোনা রোগীর মৃত্যুর রিপোর্টে মৃত্যুর অন্য কারণ লেখা হয়েছে। ইশাদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। নোয়াখালীর সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাক্তার মাহিন উদ্দিন পারভেজ করোনা আক্রান্ত হয়ে ১৮ জন রাজধানীর মালিবাগের প্রশান্তি হাসপাতালে মারা যান। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। পরিবারের অভিযোগ, বাড়তি বিল আদায়ের জন্য মৃত মাহিন উদ্দিনের লাশ আটকিয়ে রাখা হয়েছিল। ১,৫৬,০০০ না ২,৫৬,০০০ টাকা বলে আপনার কাছে পাবো, আপনি টাকা দেন। আমি বললাম যে স্যার এত টাকা এখন আমি ৭০ থেকে দিব, এর আগে তো আপনাদেরকে ৯৮,০০০ টাকা দেওয়া গেছে ওষুধে আর ইয়েতে, তাহলে এখন আমি এত টাকা কোথায় দেবো? টাকা না দিলে আপনারা দিমো র্যাবের কাছে, আপনার বাইরে দিমো আঞ্জুমানে। ঘটনার সত্যতা জানতে মঙ্গলবার হাসপাতালে যায় নিউজ 24। ৬ তলা এই বিল্ডিংয়ের ৪টি তলা হাসপাতাল হিসেবে ব্যবহার হয়, কিন্তু বাইরে সাইনবোর্ড না থাকলে দেখে বোঝার উপায় নাই এটি হাসপাতাল না আবাসিক বাসা। ভেতরে ঢুকতেই একের পর এক অভিযোগ করতে থাকে রোগীর স্বজনরা। ২৫,০০০ টাকা ভাড়া ওনারা নিচে আইসিইউ রাখার জন্য, কিন্তু আমাদের রোগী রাখছে এসডিওতে। যেমন ডাক্তার গতকাল বললেন যে আপনার সকালবেলা পরীক্ষা নিরীক্ষা করে আপনার মানে শিফট করতে পারবেন, নিয়ে যেতে পারবেন, কিন্তু ডাক্তারও আসে নাই, পরীক্ষা নিরীক্ষাগুলো হয় না। এখন এই যে পরের দিনের বিল দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হচ্ছে। মাহিন উদ্দিনকে আইসিইউ শয্যায় রাখার কথা বলে এভাবে অবহেলায় চিকিৎসা দেওয়া হয়, অথচ এটি আইসিইউ নয়। রোগীকে হাত বাঁধা অবস্থায় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তবে হাসপাতালের মালিক ডাক্তার এম.এ. আলিম প্রথমে আইসিইউ দাবি করলেও পরে স্বীকার করে ভুল হয়েছে। এটুকু প্রুফ যে আইসিইউ ছিল, কিন্তু এটা আইসিইউ না। আমার সঙ্গে একমত হন এই বিষয়ে অন্তত। কোন বিষয়ে? এটা আইসিইউ তাকে লিখে রেখেছেন নয়, কিন্তু আইসিইউ ছিল না। আপনি বলে ওটা আইসিইউ না, আমরা এইচডি হিসেবে রেখেছি, এইচডি হিসেবে, কিন্তু আইসিইউতে সে ছিল, আইসিইউ বিল নিয়েছে না, আইসিইউ হিসেবে বিল না হয়, লেখা আছে তো আপনার এখানে। এমনকি আইসিইউতে না রেখেও আইসিইউর বিল বাবদ ধরা হয়েছে ১,৪২,০০০ টাকা। আপনার কাগজে লেখা আছে যে আপনার হচ্ছে আইসিইউ বিল ১,৪২,৪০০ টাকা। আচ্ছা, 5 দিনের, অথচ টাকা রাখছেন এসডিওতে। অসংবিধানগুলো দেখছেন আপনি? এটা হয়তো লিখতে সেইয়া করেছে কেমন, কিন্তু বিলের কিন্তু খুব বেশি মানে সে এই জু না লেখে আইসিইউ লিখেছে আর কি। এই লেখার প্রিন্টিং মিস্টেক নিয়ে আপনি মানে এটা যদি আমি এই জু লিখি তার বিল এটাই হবে। লাশ আটকিয়ে রেখে বাড়তি বিল নেয়ার অভিযোগ অস্বীকার করলেও পরে মৃত মাহিন উদ্দিনের ভাই হাসপাতালের মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করা হয়। প্রথম দিন দিছে আপনার ৪০,০০০ টাকা, আর হলো আমরা মারা যাওয়ার সময় ১,০০,০০০ টাকা নিচ্ছে। মৃত মাহিন উদ্দিন করোনা রোগী ছিলেন, তাকে করোনা ট্রিটমেন্ট ও ওষুধও দেয়া হয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মাহিন উদ্দিনের মৃত্যুর কারণ করোনা উল্লেখ করেনি। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরে ও নোয়াখালীতে কোনো তথ্য সংরক্ষণ করা হয়নি। ১৮ তারিখ এই নামটা আমাদের মধ্যে ইনক্লুড হয় নাই, মানে ডাক্তার মাইনুদ্দিন পারভেজ নামে কোনো না ইনক্লুড হয় নাই। আমাদের ৪০ জন, তো ৪০ জনের মধ্যে ইনক্লুড হয় না এটা। এভাবে আরো করোনা রোগী ও সন্দেহভাজন রোগী ভর্তি আছে এই হাসপাতালে, কিন্তু কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। তাহলে কি মৃত ও সুস্থ করোনা ব্যক্তিরা সরকারি খাতায় নাম উঠবে না, এমন প্রশ্ন উঠছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশের আরও ৪ জেলার ৭টি এলাকাকে করোনা ভাইরাস সংক্রমণ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় কক্সবাজার, মাগুরা, হবিগঞ্জ ও খুলনার ৭টি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে। কক্সবাজার, মাগুরা, হবিগঞ্জের রেড জোন এলাকায় ২৪ জুন থেকে এবং খুলনায় ২৬ জুন থেকে সাধারণ ছুটি কার্যকর করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অফিস কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি। জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
এ নিয়ে 3 দফায় 19 জেলার 45টি এলাকাকে রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। চট্টগ্রামের রেড জোন দেওয়া এলাকাগুলোতে এখনও দেওয়া হয়নি লকডাউন। এসব এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হলেও স্বাস্থ্যবিধি মানা ও মানানোর আগ্রহ নেই কারো। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, চট্টগ্রামের রেড জোন এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা আসলে কতটা দেখছেন আপনি? ধন্যবাদ গালিব। আমি আছি এখন চট্টগ্রামের 14 নং ওয়ার্ড এলাকায়। এটি রেড জোনের আওতায় পড়েছে। আপনি জানেন কিছুদিন আগে রেড জোনের আওতায় আনা হয়েছিল চট্টগ্রামের 10টি থানার 11টি এলাকা। যদিও একটি এলাকাকে রেড জোন বিশেষ রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে, বাকি কিন্তু 9টি এলাকা কিন্তু এখনো পর্যন্ত লকডাউনের আওতায় আনা হয়নি। সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সেই ছুটি যে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে চলার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা কিন্তু কেউ এখন মানছেন না। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু সে আগের মতোই কিন্তু চলাচল করছে। স্বাস্থ্যবিধি টোটালি তারা মানছে না এবং করোনার সংক্রমণ কিন্তু চট্টগ্রামে দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু মানুষকে সেই সংক্রমণ এড়াতেও প্রশাসন অনেকটা হিমশিম খাচ্ছে, কারণ আগের মতো সেই যে কড়া নিষেধাজ্ঞা যেটি ছিল সেটি কিন্তু চট্টগ্রামে এখন আমরা লক্ষ্য করতে পারছি না। চট্টগ্রাম সিটিতে 10টি এলাকার রেড জোন হিসেবের মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দরের 37 নং 38 নম্বর ওয়ার্ড, পতেঙ্গা 39 নং ওয়ার্ড, পাহাড়তলী 10 নম্বর ওয়ার্ড, কোতোয়ালি 16, 20, 21, 22 নম্বর ওয়ার্ড, খুলশীর 14 নং ওয়ার্ড, হালিশহর এলাকার 26 নং ওয়ার্ড। চট্টগ্রামে কিন্তু এখন পর্যন্ত করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত 6,699 জন কিন্তু করোনা আক্রান্ত রয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 148 জনের মতো। কিন্তু মানুষকে সেই সংক্রমণ থেকে কিন্তু সরানো সম্ভব হচ্ছে না। মানুষ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু চলছে না। আপনি নিশ্চয়ই ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু মাস্ক পরছে না। স্বাভাবিক অবস্থায় কিন্তু মানুষ ঘোরাঘুরি করছে, যার কারণে আসলে সংক্রমণটা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। তবে রেড জোনগুলোতে এখনো পর্যন্ত বিশেষ কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ার কারণে আসলে ওখানকার মানুষগুলো কিন্তু একটু অসচেতনভাবে চলছে। তারা বারবার বলছে, সাধারণ মানুষ বলছে, বিভিন্ন মানুষ কিন্তু বারবার অভিযোগ করছে যে সব এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই সব এলাকাগুলোতে যদি প্রশাসনের নজরদারি বাড়ানো হয় এবং বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়, হয়তো এই করোনার সংক্রমণ আগে থেকে অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু প্রশাসনের নজরদারি না থাকার কারণে আসলে সেই এলাকার মানুষগুলো কিন্তু আমাদের ঘোরাফেরা করছে। তাদের কাছ থেকে মানুষের সংস্পর্শে এসে কিন্তু করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অন্যান্য মানুষগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে। অনেকটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে চট্টগ্রামের করোনা পরিস্থিতি, কিন্তু এরপরও কিন্তু করোনার সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না। বাড়ছে নমুনার পরীক্ষার সংখ্যাও, কিন্তু নমুনা পরীক্ষা তো অনেকটা হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, কারণ সঠিক সময়ে এসে রিপোর্টও পাচ্ছে না, যার কারণে মানুষ যারা করোনা আক্রান্ত রয়েছে তারাও কিন্তু বাইরে ঘোরাফেরা করছে। তারাও কিন্তু বুঝতে পারছে না যে আদৌ তারা কি করোনা আক্রান্ত কিনা। তো সমাজ বিশেষজ্ঞরা বলছেন যদি রেড জোন আওতায় আনা এলাকাগুলোকে যদি প্রশাসনের বিশেষ নজরদারিতে রাখা হয় তাহলে সংক্রমণ রোধ করা অনেকটা সম্ভব হবে বলে মনে করছেন তারা। তো চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। গালিব। মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের রেড জোন এলাকাগুলোর স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কতটুকু আসলে সেটাই জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে ডাক্তার, নার্স, সাংবাদিক ও পুলিশ সবার কথাই আসছে আলোচনায়। নানা খবর আসছে গণমাধ্যমে, কিন্তু করোনার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পরিচ্ছন্নতা কর্মীর কথা কেউ কি ভেবেছেন? সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করে চলা এই পরিচ্ছন্নতা কর্মীদের নেই কোনো সুরক্ষার ব্যবস্থা, না আছে প্রণোদনার সুযোগ। আরও জানাচ্ছেন আলী তালুকদার। ট্রলিতে ড্রাম, তাতে রয়েছে করোনা আক্রান্ত রোগীদের ব্যবহৃত সরঞ্জাম।
হাসপাতালের ভেতর থেকে এভাবেই ট্রলি ঠেলে প্রতিনিয়ত বের হন পরিচ্ছন্নতা কর্মীরা। পায়ে হেঁটেই তাদের গন্তব্য হাসপাতালের বাইরে, যেতে হয় কয়েকশো গজ দূরে সিটি কর্পোরেশনের নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া খালি করছে ড্রাম ভর্তি আক্রান্ত রোগীদের ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস, রোগীর ফেলে দেয়া খাবারের অবশিষ্ট। আক্রান্ত হবার ঝুঁকি থাকার পরও থেমে নেই তাদের প্রতিনিয়ত পরিচ্ছন্নতার কাজ। বলছেন খুব কাছ থেকে পজিটিভ রোগীদের সেবায় আক্রান্তর ঝুঁকি থাকলেও দায়িত্ব পালনে পিছপা নন তারা। আমরা তো মোটামুটি ঝুঁকিতে আছি, তারপরে যখন দেখা যায় যে হাসি কাশি এগুলো আছে তখন ডক্টর আছে। আমাদের স্টাফরা আছে, আমাদের স্টাফদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছে, পজিটিভও হয়েছে এবং হসপিটালে ভর্তিও। এরই মধ্যে করোনা রোগীদের পাশে থেকে আক্রান্ত হয়েছে বহু পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু তাদের হিসাব কেউ রাখেনি। আমার ডিউটি শেষ হলে আমি কাল সম্ভব করাই না। রোগীর যেটা লাগে বা স্টাফদের সাথে ইনজেকশন, অক্সিজেন যেটা লাগে রোগীর সাথে আমরা সবসময় থাকি। সব কিছুতে আমরাই করি রুগী, কিন্তু আমাদের ওই সেফটিটা দেয় না। ওই সেফটিটা দেয় হলো ডাক্তারদেরকে। যেমন নার্সের ডিউটি হলো 7 দিন, আমাদের ডিউটি হলো 14 দিন। করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত এসব পরিচ্ছন্নতা কর্মীরা দাবি করেন পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা দেয়ার। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সমন্বয়হীনতাই করোনাকালের সবচেয়ে বড় সংকট মনে করেন নিয়ত প্রবাসী চিকিৎসক ফেরদৌস খন্দকার। নিউজ 24-এর সাথে আলাপচারিতায় তিনি বলেন, করোনা যুদ্ধে প্রয়োজন মানবিকতা আর সমন্বয়। করোনাকালে আলোচিত এই চিকিৎসক ভিসার মেয়াদ শেষ হওয়ায় 1 সপ্তাহের মধ্যেই আমেরিকায় ফিরে যাচ্ছেন। তবে তিনি জানান আগামী 3 সপ্তাহের মধ্যে আবারও ফিরবেন তিনি। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। 7 জুন বাংলাদেশে আসেন নিউ ইয়র্কের আলোচিত প্রবাসী ডাক্তার ফেরদৌস খন্দকার। 14 দিনের কোয়ারেন্টিন শেষে তিনি এখন স্বাভাবিক জীবনে। নিউজ 24-এর সাথে আলাপচারিতায় বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। প্রচুর কেস আশেপাশে আছে, কিন্তু টেস্টিং করতে পারছি না, যার কারণে সেন্ট্রাল কোনো ডাটাবেজ নেই। তাহলে কি আমরা পিক এখন দেখতে পাচ্ছি? না, এখনো পিকের সময় আছে। আরও রিয়েল পিকের আগে বাড়ির বয়স্ক ব্যক্তিরা এফেক্টেড হয় সাধারণত, তাই এই মৃত্যুর সংখ্যাটি শেষের দিকে আরও বাড়ে, যেটি আমরা যেই দিকে আশঙ্কা করছি হয়তো সামনে আসবে অগাস্ট সেপ্টেম্বর মনে হচ্ছে। তিনি মনে করেন করোনাকালে হাসপাতালের বাইরে শতকরা 98% মানুষ ঝুঁকিতে, কারণ সাধারণ চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। এই যে হাসপাতালের সাথে বহির্বিভাগগুলোর যে চিকিৎসা, এদের কোনো কমিউনিকেশন আমরা দেখতে পাই না। আমরা সবাই শুধু বলছি মৃত্যু, রেমডেসিভির, ভেন্টিলেটর নাই। আরে ভাই, এগুলো তো আমরা হাসপাতালের 2% কথা বলছি, বাকি 98% আমরা কখন কথা বলবো? বহির্বিভাগ কোথায়? তাদের একটা স্ট্রং রোল থাকার কথা ছিল। করোনা সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা মানুষের মধ্যে অমানবিকতা তৈরি করেছে, সেগুলো সঠিক তথ্যের মাধ্যমে নিরসন করা প্রয়োজন বলছেন ডাক্তার ফেরদৌস। আমরা দুইটিরই এক্সট্রিম করছি, হই হুল্লা করে জানাজা শেষ করছি, না হলে ডেড বডিকে আমরা রাস্তায় ফেলে দিচ্ছি। কথা তো এমন ছিল না। যদি এই ব্যবস্থাপনাগুলো যদি স্ট্রিক্ট হতো, আইন যদি স্ট্রিক্ট হতো, মাঝখানে আমরা থাকতে পারতাম। সেই জায়গাটাতে আমি একটা বিশাল অভাব অনুভব করছি। আমরা জানি 2 থেকে 3% মানুষ আনএক্সপেক্টেডলি ডেথ হবে, তাই বলে কি আমরা মানবিকতা দেখাতে পারবো না? না হলে তো আমরা হেরে যাব। আলটিমেটলি এই যুদ্ধ মানবিকতার যুদ্ধ। আলোচনার শেষ দিকে জানান আপাতত আমেরিকা ফিরে যাচ্ছেন তিনি। আসলে আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই চলে যাওয়া মানে প্রস্থান নয়। আমি আছি এবং খুব সম্ভবত আমি চলে গেলেও আমি 2 সপ্তাহ 2.5 সপ্তাহের মধ্যে আমি আবার আসবো। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দেশের মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই স্বাস্থ্য খাত নিয়ে মুখ খুলেছেন নোয়াখালীর সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ফেসবুক লাইভে করা তার মন্তব্যগুলো নিয়ে নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হলে প্রথমেই ভাঙতে হবে এই মন্ত্রণালয়ের সিন্ডিকেটকে। জাতির এই দুর্দিনে বসুন্ধরা গ্রুপের উদাহরণ তুলে ধরে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বাস্থ্য খাত নিয়ে শুরু হয় নানা সমালোচনা। সমন্বয়হীনতা থেকে শুরু করে দুর্নীতির নানা খবরে গুরুত্বের সাথে স্থান পায় দেশের গণমাধ্যমে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সরকার দলীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিটু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে কখনো ভালো অবস্থান থাকবে না। ফেসবুক লাইভে করা তার এই মন্তব্যে মুহূর্তে ভাইরাল হয়। নিউজ 24-এর কাছে তিনি জানান, সরকারের অংশ হয়েও কেন তিনি মন্ত্রণালয়ে দুর্নীতি নিয়ে মুখ খুললেন। প্রাপ্তির থেকে আমি মনে করি বাংলাদেশে যারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের পাশে এই দুঃসময়ে যদি না থাকি তাহলে কখন থাকবো। তো আমার বিবেকবোধ থেকে আমি এটা করার চেষ্টা করছি বিগিনিং থেকে, আর যতদিন বেঁচে থাকবো ততদিনই করার চেষ্টা করব। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে দিলেন বেশ কিছু পরামর্শ। প্রথমে আমার কথা সিন্ডিকেটটা ভাঙতে হবে। সিন্ডিকেটে ভাঙলে কোনো কিছুর অভাব হবে না। তখন অনেক ব্যবসায়ী আছে যে তারা এগিয়ে আসতে রাজি হবে। আমার পরামর্শ হলো আপনারা শুধু একটু অ্যাক্টিভ হন। তা আপনারা অ্যাক্টিভ হলে তাহলে ডাক্তাররা অ্যাক্টিভ হবে, ডাক্তাররা অ্যাক্টিভ হলে নার্সরা অ্যাক্টিভ হবে। জাতির এই দুর্দিনে বসুন্ধরা গ্রুপকে উদাহরণ হিসেবে উল্লেখ করে মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানান তিনি। আমি বিশেষ করে বসুন্ধরা কার্যক্রমগুলো দেখে খুব অবাক হচ্ছি। প্রতিদিন ওরা হাজার হাজার মানুষকে খাদ্য সরবরাহ করতেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিট, তারপরে পিপি, তারপরে মাস্ক এগুলা সরবরাহ করতেছে। এগুলা মানবতার সেবা। বসুন্ধরা গ্রুপ সম্পদ নিয়ে যেতে পারবে না, কিন্তু তারা মানবতা নিয়ে যেতে পারবে। মহামারীর এই সময়ে সেবার মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বানও স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির এই সদস্যের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং আওয়ামী একই সূত্রে গাঁথা হয়ে গেছে। আওয়ামী লীগের ইতিহাস, ত্যাগের ইতিহাস বঙ্গবন্ধু নিজের জীবন দিয়ে তা প্রমাণ দিয়ে গেছেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে সব মত দেন বক্তারা। বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে এখন দেশ চলছে বলেই সুফল পাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু, বাংলাদেশ, আওয়ামী লীগ এক সূত্রে গাঁথা হয়ে আছে এবং এটি আমাদের দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য খুবই একটা সুবিধাজনক অবস্থান। অর্থাৎ আমাদের ইতিহাসটা একেবারে সহজ সরল সোজা রাস্তায় গেছে। আওয়ামী লীগের ইতিহাস তো আত্মত্যাগের ইতিহাস। বঙ্গবন্ধু নিজের জীবন দিয়ে গেছেন। বঙ্গবন্ধু যদিও 3.5 বছরে যে পরিমাণ কাজ করে গেছেন এবং যে কাজের যে ধারাটা রচনা করে দিয়ে গেছেন, সেটা আমরা 25 বছরের কাজ তিনি করে গেছেন। এবং জনতা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার 96-তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে পুনরায় যেহেতু বঙ্গবন্ধু সেই নির্দেশিত পথে আমরা আমাদের ইকোনমি, আমাদের সবকিছু পরিচালিত করছি বলে আমরা আবার সুদিন দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত বাড়ছে কর্মহীনদের সংখ্যা। করোনা মহামারীর এই সময়ে যখন অর্থনীতির সংকটে, তখন বন্ধ হচ্ছে অনেক প্রতিষ্ঠান, কেউ বা ব্যয় কমানোর নানা উপায় খুঁজছেন। সব মিলিয়ে কর্ম হারানো মানুষের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর এই সারিতে অস্থায়ী কিংবা খণ্ডকালীন কর্মী এবং শ্রমিকদের সংখ্যা তুলনামূলক বেশি। কর্ম হারানোর ঝুঁকিতে আছেন প্রবাসীরাও। এই সংকট কাটাতে এখনই কর্মপরিকল্পনা তৈরি করে কাজ শুরু করার আহ্বান সংশ্লিষ্টদের। বিস্তারিত নাজিয়া কণার রিপোর্টে। করোনাকালে মানুষের স্বাভাবিক জীবন জীবিকাই এখন বড় হুমকির মুখে। স্থবির বিশ্ববাজার, সংকটে দেশীয় বাজারও। ফলে বাড়ছে অর্থ সংকট, যা কবে কাটবে তাও অনিশ্চিত। এমন অনিশ্চয়তায় কর্মহীন মানুষের সারিও দীর্ঘ হচ্ছে। কারণ বন্ধ হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। কেউ কেউ মুনাফা নয়, টিকে থাকার চেষ্টাতেই ব্যয় কমাচ্ছেন প্রতিষ্ঠানের। তবে ব্যয় কমানোর পথ যেন কেবল কর্মী ছাঁটাই। এজন্য যেসব পেশাজীবীর কর্ম আছে তারাও কর্ম হারানোর শঙ্কায় ভীত। 2016-17 অর্থ বছরের শ্রমশক্তি জরিপের তথ্য পর্যালোচনা করে চলমান কোভিড-19 মহামারীর প্রভাবে দেশের 1,30,00,000 মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানায় SDG প্ল্যাটফর্মও। আমাদের ধারণা, আমরা বলছি 1,30,00,000 মতো, কিন্তু যদি আমরা সাম্প্রতিকতম জরিপের ফলাফল পেতাম, এটা প্রায় 2 কোটির কাছাকাছি চলে যেত। অর্থ যোগান দেওয়া, ঋণ যোগান দেওয়া, সহায়তা দেওয়া, কৃষককে ভালো বীজ দেওয়া, সার দেওয়া, এইগুলা যদি আমরা ঠিক মতো করতে পারি, এবং আমাদের সরকার করছে। সরকারের ঋণের প্রস্তাব দিচ্ছে, কিন্তু প্রকৃত যারা ঋণ গ্রহীতা তারা সেটা পাচ্ছে না।
এবং অপরদিকে যেটা প্রয়োজন সেটা হলো যে শুধুমাত্র ঋণ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। এখানে একটা বড় অংশ আছে যারা প্রথাগতভাবে দরিদ্র না, কিন্তু এখানে এখন আসছে, তাদের জন্য কোনো না কোনো ধরনের সরকারি ভাতার ব্যবস্থা করতে হবে। এমনিতেই দেশে বেকার সমস্যা প্রকট, নতুন করে করোনাকালে এই সংখ্যা আরো বাড়ছে। অর্থনীতির এই সংকট সহসাই কে কাটবে? আমরা মনে করি পারবো, কারণ আমরা একা নই। সারা বিশ্বই করোনা আক্রান্ত, উন্নত দেশগুলো তো ফিরে আসতে চায় তাদের আগের জায়গায়, তারাও খুলে দিচ্ছে। বিশ্ব এটার প্রতি কি পরিস্থিতিতে যাবে সেটাও এখনো অনিশ্চিত আছে। কিন্তু কেউ যদি মনে করেন খুব দ্রুততার সাথে আমরা এটা পার হয়ে যাব জুনের শেষে বা জুলাই মাসে, তাহলে এটা অবাস্তব চিন্তার অংশ হিসেবে। প্রথম ধাক্কায় যারা কাজে ছিল তাদেরকে কাজে নিয়ে আসা, তারপরে যখন গ্রোথ হবে আরো নতুন শ্রমিকের কাজ পাবে। আমার মনে চলমান প্রক্রিয়া, একটু সহিষ্ণুতা, ধৈর্যের দরকার। সারা বিশ্বেই চলছে কম বেশি কর্মী ছাঁটাই। দেশে চাকরি না পেয়ে যারা বিদেশ গিয়ে কাজ করছেন সে প্রবাসীরাও এখন চাকরি হারানোর শঙ্কায়। এজন্য সংকট কাটাতে কার্যকর কর্মপরিকল্পনা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। করোনার ধাক্কা কাটিয়ে আবারও সচল হতে শুরু করেছে দেশের স্থলবন্দরগুলো। নানা সীমাবদ্ধতার মধ্যেই আমদানি রপ্তানি বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন সব পক্ষই। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, করোনার দীর্ঘ সময় বন্ধ থাকার পর কিন্তু ফের সচল হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। তো কেমন চলছে আমদানি রপ্তানির কার্যক্রম? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ৭৬ দিন বন্ধ থাকার পর ৭ জুন এই বন্দর দিয়ে আমদানি চালু হয়েছে, তবে এখনো পর্যন্ত রপ্তানি বন্ধ রয়েছে। আমরা যেটি দেখেছি যে আমদানি যেটি রয়েছে সেটিও কিন্তু সীমিত আকারে চলছে, খুব বেশি আমদানি হচ্ছে না। তো ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে চরম ক্ষতির মুখে পড়ছেন তারা এই আমদানি বন্ধ থাকার কারণে। আপনি জানেন যে এই বন্দর থেকে প্রায় সরকার বছরে ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। সে কারণে এই বন্দর বাংলাদেশের জন্য একটি বড় বন্দর এবং এই বন্দর দিয়ে কিন্তু ব্যাপক পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। সেক্ষেত্রে এখন এই যে রপ্তানি বন্ধ রয়েছে সেজন্য ব্যবসায়ীদের কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজস্ব যে ঘাটতি সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার সাথে রয়েছে স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। আমি তার সাথে একটু কথা বলবো যে এখন দেখছি যে আমরা আমদানি চলছে, রপ্তানি বন্ধ রয়েছে, কেন বন্ধ রয়েছে? আপনারা তো কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, কি বলে তারা? বৈশ্বিক করোনা ভাইরাসের জন্য বেনাপোল পেট্রাপোল বন্দর দীর্ঘ ৭৬ দিন বন্ধ ছিল। দীর্ঘ ৭৬ দিন বন্ধ থাকার পর আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ব্যবসায়ী সংগঠন, কাস্টমস এবং পোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘদিন একাধিক নোম্যান্সল্যান্ডে বৈঠক করার পরে গত ৭ই জুন ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি শুরু হয়েছে, কিন্তু আজ অবধি ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়নি। আমরা এই বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির জন্য ভারতীয় ব্যবসায়ী সংগঠন, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সাথে আমরা একাধিকবার আবারও নতুন করে দফায় দফায় বৈঠক করেছি, চিঠি দিয়েছি। বেনাপোল সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ যাবৎকালে মোট 3টা চিঠি দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে এবং বেনাপোল কাস্টমস কমিশনার বিল্লাল হোসেন চৌধুরী তিনিও আমাদের বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য ইন্ডিয়ার ব্যবসায়ী সংগঠন, কাস্টমস, এসডিও, ডিএম এদের কাছে এসওপি জারি করেছে, কিন্তু আজ অবধি বাংলাদেশি পণ্য এখনও ভারতে রপ্তানি শুরু হয়নি। আমরা বারবার ভারতীয় ব্যবসায়ী সংগঠনের কাছে জানতে চেয়েছি যে আপনারা কি কারণে আমাদের পণ্যটা আপনারা নিচ্ছেন না, আমাদেরকে একটু সুস্পষ্টভাবে জানান। তাতে ভারতের ব্যবসায়ী সংগঠনের নেতারা আমাদেরকে বারবার বলে আসছে পশ্চিমবাংলার সরকার এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে পণ্য আমদানির বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন দেয়নি, কিন্তু ভারত থেকে পণ্য রপ্তানির সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। একটা বিষয় হলো কি, করোনা ভাইরাসের জন্য
বেনাপোল পেট্রাপোল বন্দর বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশি প্রায় 43টি গাড়ি বা বাংলাদেশি ট্রাক ইন্ডিয়াতে এক্সপোর্টের মাল নিয়ে গিয়েছিল। সেই গাড়িগুলো আজও সেখানে পড়ে আছে, গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, ড্রাইভাররা ইন্ডিয়া যেতে পারছে না, বিদায় গাড়িগুলো ফেরত আনতে পারছে না। আবার ইন্ডিয়ান প্রায় 200-র উপরে গাড়ি বেনাপোল বন্দরে পড়ে আছে। আমরা বারবার ইন্ডিয়ান ব্যবসায়ী নেতাদেরকে জানাইছি যে আপনারা আপনাদের ড্রাইভার পাঠান, আমরা আপনাদের গাড়িগুলো ফেরত দেবো। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে রংপুরে, রেজাউল করিম মানিক, সেখানকার খবর জানবো। মানছি না আমরা, তারপরেও করোনাই মনে হয়। আপনি যেমনটি বেনাপোলের স্থলবন্দরের খবর জানিয়েছিলেন, সেখানকার খবরের উল্টো পরিস্থিতি কিন্তু বুড়িমারি স্থলবন্দরে। একটি বিষয় বলে রাখি, 2.5 মাস বন্ধ থাকার পর একদিনের জন্য চালু হলেও পরে ভারতীয় নাগরিকদের দাবির মুখে অবশেষে ভারত এবং বাংলাদেশের যৌথ সিদ্ধান্তে কিন্তু আবারও বুড়িমারি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর করোনার এই মহামারী সংকটের কারণে এই আমদানি রপ্তানি বন্ধ থাকায় বুড়িমারি স্থলবন্দরের প্রায় 50,000 শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কিন্তু মানবতার জীবনযাপন করছে। একদিকে শ্রমিকের হাহাকার, অন্যদিকে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এসব বিষয়ে কথা বলার জন্য বুড়িমারি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক লালমনিরহাটের শিল্পপতি এবং লালমনিরহাট চেম্বারের পরপর 3বার নির্বাচিত যিনি সভাপতি রয়েছেন শেখ আব্দুল হামিদ বাবুর সাথে কথা বলতে চাই। জনাব বাবু, আপনাকে নিউজ 24 স্বাগত। আপনার কাছে জানতে চাই যে বুড়িমারি স্থলবন্দরের এখন আমদানি রপ্তানি বন্ধ, আপনি যেহেতু লালমনিরহাটের শ্রেষ্ঠ একটা আমদানি রপ্তানিকারক, তো এই বিষয়ে আপনারা ভারতের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন কিনা এবং সরকারের কাছে আপনাদের দাবি কি? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমদানি রপ্তানির বিষয়ে আমরা ইতিপূর্বে আমাদের যারা সেনে প্রেজেন্ট আমদানি এবং রপ্তানিকারকরা আছে তারা বারবার বৈঠক বসছে যে কি করে আমরা এই জীবিকা নির্বাহ করা যায়। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে বৈশ্বিক যে করোনা ভাইরাসের যে প্রকট, সেই ভাইরাসের বিষয়ে আমরা বাংলাদেশিরা বিশেষ করে সোচ্চার। কারণ ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং কর্ম করারও পরামর্শ দিয়েছেন। তো কর্ম যদি না হয় তাহলে আমরা দিনে দিনে আমরা নিঃস্ব হয়ে যাব। আমরা চাই কর্মের সাথে স্বাস্থ্যবিধি মেনে চলা। বুড়িমারি পোর্টে প্রায় 45 থেকে 50,000 শ্রমিক অন্যান্য পেশায় যারা নিয়োজিত আছে তারা দীর্ঘ 3 মাস থেকে মানবতার জীবনযাপন করছে। যেটি ক্ষুধা হচ্ছে আরেকটি হচ্ছে ভাইরাস। এই ক্ষুধা মেটানোর জন্য আমরা চাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করতে চাই যে এই পোর্টটি যেন খুলে দেওয়া হয়। আমাদের এই পোর্টটিতে স্থলবন্দরটিতে ভুটান এবং ভারতের সাথে ব্যবসা বাণিজ্য হয়ে আসছে। যেরকম ধরুন যে আমাদের প্রতি দিনেই প্রায় 300-400 ট্রাক স্টোন আসে বাংলাদেশ থেকে, জুট বিভিন্ন আইটেম যায় এই আমদানি রপ্তানির। তো একটা ট্রাকে প্রায় 20-25 হাজার টাকার ট্যাক্স আসে। তাহলে সরকার কত কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তা আমি মনে করি যে আশা রাখছি যে 2-1 দিনের মধ্যে এই পোর্টটি খুলে যাবে। ইতিমধ্যেই গতকালও একটা মিটিং হয়েছে এবং ওই ভারতের আমদানিকারকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যেভাবেই হোক আমরা রপ্তানি করব। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে স্বাস্থ্যবিধি মেনে আপনারা কাজ করেন, আমি চাই যে স্বাস্থ্যবিধি মেনেই যেন আমাদের এই পোর্টটি খুলে দেওয়া হয়। তাহলে এই 50,000 লোকের যে দারুণ কষ্টে জীবনযাপন করছে, মানবতার জীবনযাপন করছে, সেটার থেকে মুক্তি পাবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আপনারা তো দীর্ঘদিন থেকে এই বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানি করে আসছেন, তো এই যে করোনাকালীন যে বৈশ্বিক যে একটা সমস্যা তৈরি হয়েছে, তো আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের দাবি কি রয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি বলতে উনি তো বাংলার প্রতিটি মানুষে ওনার কাছে দাবি করে, আমরাও করি। দাবি আর কত করব? উনি তো দাবির পরিপ্রেক্ষিতে উনি তো নির্দেশনাই দিয়ে দিছে যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে আপনারা কর্মকাণ্ড করুন।
সেই দিক দিয়ে ওনাকে আর কত বিরক্ত করব, উনিও তো একটা মানুষ। তো কাজেই ওনার দিক নির্দেশনা মেনেই আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই এবং এই আপামরে উত্তর অঞ্চলের যে দারিদ্র যে মানুষগুলো, এই মানুষগুলোর কর্মের মাধ্যমে বেঁচে থাকুক, এটা যেরকম প্রধানমন্ত্রীর প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কথা বলছিলাম যে লালমনিরহাটের চেম্বারের সাবেক সভাপতি এবং আমদানি রপ্তানিকারক শেখ আব্দুল হামিদ বাবুর সাথে। তিনি কিন্তু বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বুড়িমারি স্থল বন্দরে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এই খুলে দেওয়া হোক আমদানি রপ্তানি এবং চালু হোক মানুষের কর্মচঞ্চলতা এবং ফিরে আসুক দেশের রাজস্ব। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী পঞ্চগড়ে অবস্থান করছেন সরকার হায়দার, তার কাছে জানবো বাংলা বান্দার খবর। সরকার হায়দার। মানিক ভাই, আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। আমি পঞ্চগড় বাংলাবান্ধা স্থল বন্দর হচ্ছে একটি চতুর্দেশীয় স্থল বন্দর। এই বাংলাদেশে এই প্রথম একটি চতুর্দেশীয় স্থল বন্দর যেটি বাংলাবান্ধায়, এবং বাংলাবান্ধায় প্রতি বছর, যেটা পরিসংখ্যান বলছে, বাংলাবান্ধায় প্রতি বছর রাজস্ব আয় বেড়ে যায়। রাজস্ব আয় যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেটা থেকে অনেক বেশি আয় হয় এই বাংলাবান্ধা স্থলবন্দর থেকে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 25 মার্চ এই বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপরে সেখানে একটি নিদারুণ বেকারত্ব তৈরি হয়। ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিক এবং সিএনএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট সবাই এখানে বেকার হয়ে পড়ে, ফলে একটি দুর্দিন চলে আসে। কিন্তু গত 13ই জুন একটি সিদ্ধান্ত হয় যে বাংলাবান্ধা স্থলবন্দর খুলে দেওয়া হয় এবং সেখানে আমদানি কার্যক্রম শুরু হয়। সেই শুরুতেই ভুটানের পাথর আমদানি শুরু হয় এবং এরপর থেকে নেপাল থেকেও আমদানি কার্যক্রম শুরু হয় এবং বাংলাবান্ধা স্থলবন্দরে একটি কর্মচাঞ্চল্যতা চলে আসে এবং আজকে এই বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমও শুরু হচ্ছে। আমাদের সাথে আছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা। আমরা তাকে প্রশ্ন করতে চাই যে এই যে করোনা পরিস্থিতির মোকাবেলার সময়ে আপনারা কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের এবং বৈশ্বিক করোনার এই মহামারীতে অন্যান্য স্থলবন্দরের মতো বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ হয়ে যায় এবং এতে ব্যবসায়িক সহ আমাদের এখানে প্রায় 15-20 হাজার শ্রমিক এখানে কাজ করে। তাদের নিদারুণ একটা কষ্টের মধ্যে পড়ে যায়। এর প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করি এবং অন্যান্য বন্দর খোলার পরে সর্বশেষ এই বাংলাবান্ধা বন্দরে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটা এসওপি বলি আমরা, স্বাস্থ্যবিধি মেনে চলার যে একটি রাস্তা আমাদেরকে জেলা প্রশাসন দেয়, জেলার করোনা কমিটি, এটা আলোকে আমরা এখানে বাংলাবান্ধা বন্দরে গত 13 তারিখ থেকে আমদানি কার্যক্রম শুরু করি। শুরুতে আমরা আপনারা যেমনটি বলেছিলেন যে বাংলাবান্ধা হচ্ছে বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর এবং এখান থেকে নেপাল ভুটানের ব্যবসা হয় এবং আমরা শুরু থেকে ভুটান এবং আমরা নেপালের ভারতের পণ্য আমাদের এখানে আসে এবং আমাদের এক্সপোর্টটা বিপুল পরিমাণে নেপাল হতো। তো এক্সপোর্টটা এখন বন্ধ আছে। আমরা আজকে থেকে আমাদের রপ্তানিও শুরু হয়ে যাবে। আমরা ভারতে শুনেছি যেটি এসওপি চেঞ্জ করেছে এবং এটা আজকে থেকে আমাদের অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আমরাও চেষ্টা করেছি, সকল মিলে চেষ্টা করেছি এবং আজকে থেকে এই এক্সপোর্টটা শুরু হয়ে যাবে। একটা প্রশ্ন, যে এই যে জেলা প্রশাসন থেকে 13টি স্বাস্থ্যবিধি নিয়ম আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই নিয়মগুলো কি শ্রমিক এবং সিএনএফ এজেন্ট এবং অন্যান্য যারা আমদানিকারক আছেন তারা কি মেনে চলছেন? জি ধন্যবাদ। আমরা আসলে এই স্বাস্থ্যবিধিটাকে মানার জন্য আমরা সকলকে নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি। আমাদের সিএনএফ, আমাদের পরিবহন শ্রমিক, আমাদের পাথর ভাঙা শ্রমিক, আমাদের আনলোড শ্রমিক, লোড শ্রমিক, সকলকে আমরা বসেছি এবং আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সহায়তা করেছে বিষয়টা নিয়ে এবং আমরা সচেতন করার জন্য সর্বোপরি চেষ্টা করেছি এবং আমরা যেটিকে দেখেছি যে আমাদের প্রত্যেকটি সাইডে বিদেশি ড্রাইভারদের আমরা গাড়ি থেকে নামারই কোনো সুযোগ নেই। যদি কোনো জরুরি প্রয়োজন না থাকে তো আমরা বিদেশি ড্রাইভারদের সঙ্গে সংস্পর্শে আসার কোনো সুযোগ রাখিনি এবং আমাদের বিজিবি হেল্প করছে এই বিষয়টা নিয়ে, সকলেই হেল্প করছে এবং আমার মনে হয় যে আমরা সকলে মিলে এখন পর্যন্ত স্বাস্থ্যবিধিটা সম্পূর্ণভাবে মেনে চলছি। ধন্যবাদ মেহেদী হাসান বাবলা। আমরা বাংলাবান্ধা স্থলবন্দর একটি সম্ভাবনার স্থলবন্দর, সেই নতুন করে এখানে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং গতি বেড়েছে এই স্থলবন্দরের। আমরা এখন যাব দিনাজপুরে আমার সহকর্মী ফখরুল ইসলাম পলাশের কাছে। তিনি আছেন হিলি স্থলবন্দর নিয়ে, তিনি কথা বলবেন। ফখরুল ইসলাম পলাশকে
পলাশের কাছে জানতে চাইবো যে এই যে করোনা সংকটের দিনে হিলি স্থলবন্দরকে খুলে দেওয়া হয়েছে এবং সেখানে একটা গতি এসেছে, আপনি কিরকম লক্ষ্য করছেন? সেই গতিটা আসলে কতটুকু কিরকম লক্ষ্য করছেন আপনি, পলাশ? ধন্যবাদ হায়দার। আপনি জানেন দিনাজপুর হিলি স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর। এই স্থলবন্দরে প্রতিদিন প্রায় 1.5 থেকে 200 ট্রাক কিন্তু বাংলাদেশে ঢুকছে ভারত থেকে, এবং প্রায় 2.5 মাস বন্ধ থাকার পরে এই চলতি মাসের 8 তারিখ থেকে কিন্তু আবার সচল হতে শুরু করেছে এই হিলি স্থলবন্দর। হিলি স্থলবন্দরে এখন কিন্তু যে আমদানি সেটা কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, এবং প্রতিদিনই কিন্তু এখান দিয়ে মশলা জাতীয় দ্রব্য, পাথর এবং সবচেয়ে বেশি আমদানি করা হয় পেঁয়াজ। এই পেঁয়াজ আমদানির কারণে কিন্তু দেশে কিন্তু বেশ প্রভাব পড়েছে পেঁয়াজের উপর, এবং পেঁয়াজের দাম কিন্তু কমতে শুরু করেছে। তো গত 7 দিনের হিসাব অনুযায়ী এই স্থলবন্দর দিয়ে মোট 300টি ট্রাক এই বাংলাদেশে ঢুকেছে, এবং এখানে এই ট্রাকে কিন্তু 6,500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে, এবং এই পেঁয়াজের দাম কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে আসছে। এবং আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের বাহাদুর বাজারের পাইকারি আড়তে, এবং এখানে একজন ব্যবসায়ীর সাথে যদি আমি কথা বলি যে আসলে পেঁয়াজের যে আমদানি করা হয়েছে, এই পেঁয়াজের আমদানিতে আপনাদের কিরকম প্রভাব পড়েছে, এবং এখন কিরকম সরবরাহ আছে, এবং আগের তুলনায় দাম কিরকম? আগের তুলনায় কেজিতে মনে করেন দাম কমেছে 38-40 টাকা। মনে করেন প্রথমে পেঁয়াজ ছিল মনে করেন 58, 55, 60 টাকার ভিতরে বেচাকেনা ছিল। পেঁয়াজের আমদানিটা এখন আসার কারণে এই কারণে বর্তমানে এখন 18 থেকে 20 টাকা কেজি চলতেছে। এরকম যদি চলে তো কুরবানির মধ্যে পেঁয়াজের কোনো সংকট হবে না। আগের তুলনায় সরবরাহ কিরকম আছে? আগের তুলনায় এখন সরবরাহ আমদানি বেশি হয়ে গেছে, বেশির কারণে মনে করেন দামটা কমে গেছে। মনে করেন 38-40 টাকা দাম কম নিচ্ছে বর্তমান বিক্রি হচ্ছে পেঁয়াজ 18 থেকে 20 টাকা কেজি। আপনি শুনছিলেন যে আসলে দিনাজপুরের এই হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু আমদানি হয়, যার কারণে কিন্তু এই উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় কিন্তু পেঁয়াজের যে একটা ঘাটতি ছিল সেই ঘাটতি কিন্তু মোটামুটি পূরণ হতে যাচ্ছে, এবং আগামী যে কুরবানি ঈদ, সেই কুরবানি ঈদেও এই দামটি স্বাভাবিক থাকবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দরের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে পলাশ। দর্শক, করোনার জন্য বন্ধ হওয়ার পর এখন সচল স্থলবন্দরগুলো নিয়ে তার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন যশোর, বেনাপোল, পঞ্চগড়, দিনাজপুর ও লালমনিরহাট থেকে আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে বৈশ্বিক করোনা প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনার প্রকোপ ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে, বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় বিশ্বে প্রায় 1,60,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, আর মারা গেছে 5,500 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,79,000-এ দাঁড়িয়েছে, আর মোট আক্রান্ত 93,42,000। ব্রাজিলে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় দেশটিতে 1,364 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত 40,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় প্রাণহানির সংখ্যা 874 জন, আর একদিনে সংক্রমিত 35,000-এর বেশি মানুষ। ভারতের অবস্থাও বেহাল। দেশটিতে আবারও একদিনে 15,000-এর বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে, মারা গেছে 468 জন। এ নিয়ে এশিয়ার এই দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 4,56,000 ছাড়িয়েছে, মোট প্রাণহানি 14,400-র বেশি। তবে ইউরোপে করোনা পরিস্থিতি উন্নতি হয়েছে। আসছে জুলাইয়ের শুরুতেই লকডাউন শিথিল করছে ব্রিটেন। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 50,34,000-এর বেশি মানুষ। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন চূড়ান্ত সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এবার ভ্যাকসিনটি শুকরের দেহে প্রয়োগেও পাওয়া গেছে আশাব্যঞ্জক ফল। মঙ্গলবার ভ্যাকসিনটির সহযোগী প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এই তথ্য জানিয়েছে। এদিকে ভ্যাকসিনটি আবিষ্কার হলে সবার সঙ্গে ভাগাভাগি করেই চীনের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে বৈশ্বিক ভ্যাকসিন ও টিকা জোটের প্রধান সেথ বার্কলি। আসমা তুলির ডেস্ক রিপোর্ট।
টেডক্স 1 nCoV-19 ভ্যাকসিনটি তৈরি করছেন মূলত ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। আর এই বিজ্ঞানীরা ভ্যাকসিনটির উন্নয়ন এবং উৎপাদনের জন্য কাজ করছেন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে। তারা জানান অক্সফোর্ডের তৈরিকৃত কোভিড-19 ভ্যাকসিনটি শূকরের দেহে 1 ডোজের পরিবর্তে 2 ডোজ প্রয়োগ করায় তাতে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরি করেছে। আর এই আশাব্যঞ্জক ফলের মধ্য দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনটি চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা আরও এক ধাপ বাড়ল। এছাড়া ভ্যাকসিনটি ইতিমধ্যে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় ধাপে রয়েছে। অ্যাস্ট্রাজেনেকা আশা করছে চলতি বছরের শেষ দিকে ভ্যাকসিনটির কার্যকারিতার ব্যাপারে তারা চূড়ান্ত তথ্য উপাত্ত দিতে পারবে। বিশ্বজুড়ে কোভিড-19 অন্তত 1 ডজন ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। এছাড়া শতাধিক ভ্যাকসিন তৈরির বিভিন্ন ধাপে রয়েছে। তবে কোনো ভ্যাকসিনেই এখন পর্যন্ত ট্রায়ালের তৃতীয় ধাপ উতরাতে পারেনি। আর কোনো ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্য পেতে হলে শেষ অর্থাৎ তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হতে হবে। তবে চীনের বিজ্ঞানীদের তৈরি অন্তত 6টি সম্ভাব্য করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই ঘটনায় সম্প্রতি চীন অঙ্গীকার করেছে তারা ভ্যাকসিন আবিষ্কার করতে পারলে তা বিশ্বব্যাপী সরবরাহ করবে। আর বেইজিংয়ের এই অঙ্গীকারকে সাধুবাদ জানিয়েছে বৈশ্বিক ভ্যাকসিন ও টিকা জোটের প্রধান সেথ বার্কলি। আসমাতুলি, নিউজ 24। নর্থ মেসিডোনিয়ার একটি ট্রাক থেকে 64 বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে পুলিশ। গ্রিস সীমান্তের কাছে একটি মহাসড়কে সোমবার ভোররাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। জানায় নর্থ মেসিডোনিয়ায় দক্ষিণ পূর্বের স্ট্রমিকার কাছে পরিদর্শনের সময় ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। তাই মঙ্গলবার পুলিশের বিবৃতিতে অভিবাসীদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে আটক অভিবাসীদের সীমান্ত শহর কেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে ফিরিয়ে দেওয়ার। 2015 সাল থেকে বলকান অভিবাসন রুট বন্ধ রয়েছে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্ত মহামারী করোনার কারণে এই বছরের শুরুতে বন্ধ করে দেওয়া হয়। তবে সীমান্ত এলাকায় মানব পাচার অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। কবি ও সাংবাদিক মাসুক চৌধুরী আর নেই। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ছিলেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর নিউমোনিয়া ধরা পড়ে এই বিশিষ্ট কবি ও সাংবাদিকের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। সে সঙ্গে আশেপাশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে দেশটির ওয়াক্সাকা রাজ্যে এই ভূমিকম্প অনুভূত হয়। আর ভূমিকম্পের পরেই ওয়াক্সাকা উপকূলে সুনামি দেখা দিয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর ভূতাত্ত্বিক জরিপ বিভাগ। এই ঘটনার কাছাকাছি শহরের সৈকতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2 ফুট বেড়েছে। তাই উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াক্সাকার এই ভূমিকম্পে কেঁপেছে 400 মাইলেরও বেশি দূরে মেক্সিকো সিটিও। ভূমিকম্পের ফলে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল, মধ্য ও দক্ষিণ আমেরিকাতেও সুনামির আশঙ্কা করা হচ্ছে। টানা 3 মাস সিনেমা হল বন্ধ। প্রেক্ষাগৃহ বন্ধ থাকার সময় যত দীর্ঘ হচ্ছে তত বিপাকে পড়েছেন ঢাকা ও ঢাকার বাইরের হলগুলোতে নিয়োজিত হাজারো কর্মচারী। এরই মধ্যে অনেকেই হল বন্ধের ঘোষণাও দিয়েছেন। এমন বাস্তবতায় সরকারি প্রণোদনার দাবি জানানো হয়েছে প্রদর্শক সমিতির পক্ষ থেকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এক যুগ আগে সারা দেশে সিনেমা হলের সংখ্যা ছিল 1400। প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী সারা দেশে বর্তমানে সচল হলের সংখ্যা মাত্র 68টি। করোনা সংকটে এই সংখ্যা আরও কমার আশঙ্কা তাদের। দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মনিহার, যেখানে কর্মরত 32 জন কর্মচারী 4 মাস থেকে বেতন না পেয়ে মানবেত জীবনযাপন করছেন। এই চিত্র জেলার আরও 6 হলের। মনিহার সিনেমা হলের
যে ব্যবসা, সে ব্যবসা তো নেই। আশেপাশে যারা দোকানপাট ছিল তাদেরকেও এখন বর্তমান তারাও ক্ষতিগ্রস্ত। তো মালিক স্পষ্টই আমাদের বলে দিয়েছে যে সে হল না খোলা পর্যন্ত কোনো বেতন দিতে পারবে না। একই চিত্র মুন্সিগঞ্জেও। প্রণোদনা না পেলে হল বন্ধের ঘোষণা দিয়েছেন একমাত্র চলমান পান্না সিনেমা হল মালিক। বন্ধর আগেও 2 বছর যাবত আমাদের সিনেমা হলের ব্যবসা ভালো না। হয়তোবা যদি সহযোগিতা পাই তাহলে চিন্তা ভাবনা করে দেখবো, আর নয়তো হয়তো এই ব্যবসা করা আমাদের পক্ষে সম্ভব না। কারণ এই 10 জন স্টাফ বসায় বসায় কয়দিন আমি বেতন নিব। রাজধানী ঢাকার চিত্র ভিন্ন নয়। 42টা হল থাকলেও সংখ্যাটা কমে দাঁড়িয়েছে এক অঙ্কের ঘরে। ব্যবসা মন্দ হওয়ায় বন্ধ হচ্ছে টিকাতলির অভিষেক সিনেমা হলও। 4 লাখ টাকা প্রতি মাসে মাসে লস দেওয়া আছে। ওই নেপচুনটারে রাখবো, অভিষেক রাখবো না। এদিকে সিনেমা ব্যবসা না থাকায় কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন হল মালিকরা। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার দাবি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের। সিনেমা হল যদি না বাঁচে তাহলে প্রডিউসাররা যতই সিনেমা বানায় বা ইম্পোর্ট করুক বা সিনেমা বানায়, কোনো লাভ নাই। প্রত্যেকটি সিনেমা হলের মালিকদের চিঠি নিয়ে আমরা যাব। আমাদের কর্মচারীদের কথা চিন্তা করে, সিনেমা হলের যন্ত্রের কথা চিন্তা করে আমাদের এই প্যাকেজটা যাতে দ্রুত বাস্তবিত হয়, তার জন্য আমরা মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এবারই প্রথম ঈদে বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। করোনা পরবর্তী সময়ে বাংলা সিনেমার ভবিষ্যৎ কি, সেটি এখন দেখার বিষয়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ খবর সকাল 9টা বিরতিহীন সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার। রাজধানীতে করোনা চিকিৎসার বেহাল দশা। সাধারণ বেডে রেখে আইসিইউর বিল আদায়, মরদেহ আটকে রেখে টাকার জন্য হুমকি। সবচেয়ে বেশি ঝুঁকিতে পরিচ্ছন্নতা কর্মী। চিকিৎসক নার্সদের জন্য নানা ব্যবস্থা থাকলেও তাদের কথা ভাবছে না কেউ। করোনার ধাক্কায় বন্ধ বহু প্রতিষ্ঠান। দীর্ঘ হচ্ছে কর্মহীন মানুষের সংখ্যা, অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা। চূড়ান্ত ফলাফলের পথে আরেক ধাপে এগিয়ে গেল অক্সফোর্ডের ভ্যাকসিন। ভাগাভাগি করে নেওয়ার অঙ্গীকারে ঐক্যমত। কিছুতেই থামছে না মানব পাচার। এবার উত্তর মেসিডোনিয়ার একটি ট্রাক থেকে 64 বাংলাদেশি আটক। 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ সিনেমা হল, বড় লোকসানে হল মালিকরা, কর্মহীন কয়েক হাজার শ্রমিক। এবং ক্রিকেটে দীর্ঘ হচ্ছে করোনা স্কোয়াডের তালিকা। আক্রান্ত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার 17 খেলোয়াড়। এই ছিল এখনকার আয়োজন। দেখছেন নিউজ 24, সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাই।